হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে আমরা এই সাক্ষাৎকারে কথা বলবো উইন্ডোজের আপকামিং ছবি দাবারুকে নিয়ে। পরিচালক পথিকৃৎ বসু আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণ গুপ্ত রয়েছেন ডায়ালগ রাইটার, এবং স্ক্রিনপ্লে রাইটার অরিত্রজ জ্ঞান, অরিত্রদা আমাদের সঙ্গে রয়েছে। সবার আগে তোমাদের থেকে আমি যেটা জানতে চাইবো যে দাবারু ছবিটার ভাবনাটা তোমাদের মাথায়, যে একজন রিয়েল লাইফ চেস প্লেয়ার সূর্যশেখর গাঙ্গুলি, তার জীবনকে নিয়ে ছবি করা যেতে পারে বাংলাতে, যেখানে এরকম ছবি বাংলাতে আমরা নর্মালি দেখি না, এই ভাবনাটা কীভাবে এলো? এটা বলতে গেলে এটা যখন উইন্ডোজের সাথে আমার অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, একটা ছবির জন্য, অন্য একটা স্ক্রিপ্ট নিয়ে আমরা অলমোস্ট রেডি ছিলাম। তো সেটা আর কি কিছু কারণে একটু ডিলে হচ্ছিল, কতগুলো কারণের জন্য। যাই হোক, তো তখন আমি শিবুদার কাছে সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে জানতে পারি, এবং রাত্রিবেলা গিয়ে আমি একটু পড়াশোনা করি আর কি। এবং তারপরে আর কি পরের দিন আমার খুব ইন্টারেস্টিং লাগে কিছু জিনিস। তারপরের দিন আমি ফোন করে সূর্যর বাড়িতে যাই আর কি, এবং সূর্য যখন ওর গল্পটা ন্যারেট করে তখন আমার একটা অন্যরকম সিনেমা মনে হয়েছিল। ওর যে স্ট্রাগেল, বা যেভাবে একটা ভাঙা বাড়ি থেকে উঠে এসে গ্র্যান্ড মাস্টার, বা যখন বলেছিল যে ওর সকাল শুরুই হতো আর কি কাবুলিওয়ালার ডাকে আর কি। সো ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ, একটা নেগেটিভ থেকে মানুষ যখন গ্র্যান্ড মাস্টার, আর এত আনইউজুয়াল একটা খেলা, যেটা খুব সাধারণ বাঙালি বা সাধারণ মানুষের কাছে অতটা ওতপ্রোতভাবে জড়িত, গ্র্যান্ড মাস্টার কি সেটাই হয়তো অনেকে জানে না। সো তা আমার গল্পটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। তারপর আমি অরিত্রকে অনবোর্ড আনি, তারপর অর্পণ আসে, তো সেইভাবে একটা স্ক্রিপ্ট দাঁড়ায়। তারপরে শিবুদা নন্দিতাদি বসেছে স্ক্রিপ্ট নিয়ে। তো ইট টুক আ লং টাইম। এই ছবিটা হয়তো কাছের মানুষের পর দেখতে গেলে প্রায় 1.5 বছর পর হয়তো অ্যানাউন্স হয়েছে বা শুটিং শুরু হয়েছে। ইট টুক এ লং টাইম, রিসার্চেরও প্রচুর সময় লেগেছে। আমি মনে আছে আমি গড়িয়াহাটে গিয়ে বসে দেখছি আর কি খেলা কীভাবে হয় আর কি। আমি এরকম ব্রিজের নিচে যেখানে খেলা হয়, বা আরও কিছু চেস ক্লাবে গেছিলাম। যেমন এখন অনেকগুলো চেস ক্লাব নতুন হচ্ছে আর কি। একটা কসবার মোড়ে একটা চেস ক্লাব আছে। গড়িয়াহাটে ব্রিজে আমার খুব ইন্টারেস্টিং লাগতো যে একটা ছেলে আর কি পান পরাগ খেয়ে আর কি খেলতে খেলতে একটা দান দিয়ে জাস্ট উঠে গিয়ে পরাগটা ফেলে বললে হয়ে গেছে। আমি না তখনও বোর্ডে কিছু বুঝতে পারছি না। ঠিক 15টা দান গেল, তারপর চেকমেট। তার ও অ্যাকচুয়ালি 15 দান পরেরটা দেখতে পাচ্ছিল। সিমিলারলি হয়তো সূর্য 100টা দান পরেও দেখতে পায় আর কি। তো এইরকম একটা সাবজেক্টকে আমার মনে হয়েছিল যে ক্যামেরাবন্দি করাটা খুব ডিফিকাল্ট একটা গেম। তো ডিফিকাল্ট জিনিস আমার একটু পছন্দ ছোটোবেলা থেকেই। তো তারপরে বাদবাকি স্ক্রিপ্টিং অ্যান্ড সেই থেকে দাবারু। সূর্যশেখর গাঙ্গুলির জীবনকে কেন্দ্র করে ছবি, যেরকমটা বললাম, তো তার সঙ্গে আলোচনাটা কীরকম ছিল তোমাদের? কারণ তুমি স্ক্রিন প্লেটা লিখেছো, তুমি ডিরেক্টর হিসেবে কাজ করছো, তুমি ডায়ালগ রাইটার হিসেবে কাজ করছো, তোমাদের আলোচনাটা কীরকম ছিল? প্রথম কথা, আমি যেদিন গেছিলাম সূর্যর কাছে, প্রথম দিনও অরিত্র ছিল। প্রথম দিন আমি গিয়ে শুধু ওর গল্পগুলো শুনেছিলাম, যে অ্যাকচুয়ালি কী হয়েছে বা কী হাই পয়েন্ট ওর জীবনে এসছে। তো প্রত্যেকটা হাই পয়েন্টই আমার খুব ড্রামাটিক মনে হয়েছে। এমন কিছু ইনসিডেন্ট আছে, হয়তো স্পন্সরশিপের জন্য টাকা চাইতে গেছে, যেখানে বলছে আর কি যে আজকে দাবার জন্য টাকা দিলে কালকে তো লুডোর জন্য লোককে টাকা চাইবে, কোনো একটা প্রভাবশালী ব্যক্তি বলছে আর কি। তো আমার প্রত্যেকটা হাই পয়েন্টই খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো সেই থেকে স্ক্রিপ্ট লেখা শুরু হয়। বাদ বাকিটা অরিত্র বলবে, কারণ তারপরে অরিত্র টেক ওভার করে আর কি। যেহেতু প্রথম স্ক্রিন প্লেটা ওই লেখে আর কি। প্রথমে তো আমাকে প্রতিকৃতদা বললো যে এটা করতে হবে আর কি। তার আগে আমরা আরেকটা নিয়ে কাজ করেছিলাম। আর প্রতিকৃতদার আমার দেখা হওয়াটা প্রচণ্ড একটা ড্রামাটিক স্টোরি আছে, সেটা নিয়ে একটা সিনেমা হতে পারে, শর্ট ফিল্ম হয়ে যেতে পারে না। ব্যাপার হচ্ছে যে আমি প্রতিকৃতদাকে একদম চিনতাম না, ঠিক আছে। একটা টাইমে প্রতিকৃতদা যে কমার্শিয়াল ছবিগুলো করেছে ওগুলোকে আমি উদ্যম খিস্তি করেছি, জানাই তো। আমি প্রতিকৃতদার সাথে আমার কোনো ইন পার্সন কোনোদিনও দেখাই হয়নি। তো কাছের মানুষের আগে একবার একটা হয়েছিল, ইন্টারভিউ করেছিলাম, সেটা হয়েছিল হচ্ছে থ্রু জুম। প্রতিকৃতদা বম্বেতে ছিল, ওই মাস্টারিং করছিল কাছের মানুষের। আমি তখন একটা ইন্টারভিউ করেছিলাম। তারপরে আবার কোনো যোগাযোগ নেই, কোনো কথা হয়নি। তবে কাছের মানুষ রিলিজ হয়ে গেছে। তারপরে আমি একটা কাজে গেছিলাম, একটা প্রোডাকশন হাউসের অফিসে। তো ওখানে হঠাৎ করে গিয়ে দেখছি প্রতিকৃতদাও রয়েছে। তো এরকম কথা হলো, আলাপ হলো দিয়ে। তো আমার একটু তাড়া ছিল, আর ওটা ছিল সেক্টর 5। আর সেক্টর 5 অফিস টাইমে যখন ছুটি হয়, তুমি দেখবে বাস ফাসে উঠতে পারবে না, এত ভিড় হয়ে যায় ওখান থেকে, কারণ রাজারহাট থেকে আসে, পুরো ক্রাউডটা আসে। তো আমি বলছিলাম যে আমাকে একটু ড্রপ করে দেবে উল্টোডাঙ্গা অবধি। তো বলছে ঠিক আছে। তো গাড়ি করে উঠেছি, আসছি। এবার তো আমি তো পিচিং চলছে অনেক দিন ধরেই, তুমি তো জানো সবই, অনেক দিন ধরেই করি। তো অনেক জায়গায় বলে যে না, এই গল্পটা হবে না, এটা বাংলার বাজারের জন্য ফিজেবল না, হ্যাঁ। তো আমি আমার কাছে গল্প লেখা ছিল, যেটা একটা মাইথোলজিক্যাল অ্যাকশন থ্রিলার ছিল। তো ওইটা আমি ওকে শোনাচ্ছিলাম এমনি জাস্ট, যে হ্যাঁ দেখো কীরকম ফিডব্যাক আসে। ভেবেছিলাম নাই বলবে, তবে দেখছি ও বলছে যে হ্যাঁ এটা তো খুব ভালো, তুমি করবে এটা আমার সাথে। বলছি হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা এটাকে ডেভেলপ করলাম। কিন্তু আনফর্চুনেটলি
যা মার্কেট সিনারিও সব কিছু মিলে ওটা এই মুহূর্তে আমরা করতে পারিনি। তো দেখা যাক কোনোদিনও ফিউচারে যদি করতে পারি কিনা। তো তারপরে আবার আমাদের কোনো যোগাযোগ ছিল না মাঝখানে 2-3 মাস। তারপরে একদিন আমাকে ডাকলো, তারপরে আমরা একটা অন্য স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছিলাম, সেটাও হয়েছিল, বাট সেটাও আলটিমেটলি সেটাও উইন্ডোজের জন্যই ছিল, বাট সেটাও টেক অফ করেনি। তারপরে ফাইনালি এটা এলো। এবার আমরা যখন সূর্যশেখরের কাছে গেলাম, আগে তো তার সাথে কনভারসেশন করলাম। প্রথমে ইনিশিয়ালি ইট ওয়াজ অনলি অ্যাবাউট কনভারসেশন, যে তুমি বলো আমাদেরকে, আমরা রেকর্ড করছিলাম। এবার কথা বলে বলে এবার আমাদের তারপরে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে কোন পোর্শনটা আমরা তুলতে চাইছি। কারণ একটা লোকের তো তুমি প্রচুর সিনেমা দেখো, দেখবে যদি পুরো স্প্যানটাকে কভার করতে যাও তখন জাস্ট মনে হয় যে একটা হাইলাইট, আরেকটা হাইলাইট, আরেকটা হাইলাইট জাস্ট মুভ করে যাচ্ছে, ডকুমেন্টারির মতো মনে হচ্ছে। দেখেছো প্রচুর ছবি এসছে, এবছরই অনেক ছবি এসছে। তো তখন ওটা মানে ইমোশনটাকে ঢোকা যায় না। কিন্তু দেখবো হলিউড কী করে, একটা পার্টিকুলার স্প্যানকে ধরে 5 বছর, 7 বছর, 10 বছর, ওইটুকুকেই দেখায়। তো আমরা ওইটাই আলোচনা করে যে না, আমরা এই বয়স থেকে এই বয়স অবধি দেখাতে চাই। এই বয়স থেকে, যে 5 বছর বয়স থেকে যে প্রথম দাবাতে ঢুকলো, সেখান থেকে ও যখন গ্র্যান্ড মাস্টার হয়েছে, সেই জার্নিটাই আমরা দেখাতে চাই। তারপরেও প্রচুর অ্যাচিভমেন্ট আছে ওনার, কিন্তু সেটা আমরা কভার করবো না, তাহলে আমরা ওর ইমোশনাল অ্যাসপেক্টটা ধরতে পারবো না। দিস ওয়াজ দ্য ফার্স্ট ডিসিশন। এটা স্ক্রিন প্লে কল প্রথমে হয়ে গেল এবং সেই অনুযায়ী তারপর আমরা ডিজাইন করতে শুরু করলাম। স্পোর্টস ফিল্মে কিছু টেমপ্লেটস হয়, সেগুলোও তুমি জানো, তো সেইগুলোকে অ্যাপ্লাই করে সেগুলোকে কোন জায়গায় ট্রোপটা অ্যাপ্লাইও করবো, বাট ব্রেকও করবো, কীভাবে করা যেতে পারে। এবং তারপরে সেকেন্ড যেটা ছিল ডিসিশন ছিল যে হাউ টু মেক ইট মোর মেইন স্ট্রিম অ্যাজ পসিবল। কারণ প্রতিকৃতির স্পেশালাইজেশনটাই হচ্ছে কমার্শিয়াল ছবি, তুমি জানো, তার প্রথম দিকে 4টে ছবি, এবং তার আগে বড় বড় ছবিতে হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। না আওয়ারা বলো, দিওয়ানা বলো, আরও সব রবিজির যে ছবিগুলো, রবি কিনাকির যে ছবিগুলো ছিল, সেগুলো সবগুলি মশালা ফিল্ম ছিল। তো ওটাই স্পেশালাইজেশন। তো ওইটার একটা ফ্লেভার প্লাস উইন্ডোজেরও যে নিজস্ব যে অডিয়েন্স যেটা পছন্দ করে, সেই ফ্লেভারগুলো যেন এসেন্সগুলো মেনটেন থাকে, তো সেই তার সাথে যতটা স্টাইলাইজেশন আমরা আনতে পারি। কতটা ডিফিকাল্ট ছিল, কারণ এটা একটা স্পোর্টস ফিল্ম, এবার সেটার মধ্যে একটা মশালা রাইটিং, সেটার মধ্যে সেই ফ্লেভারটা মেনটেন করা, এটা কতটা কঠিন ছিল? না ওটা দেখো কঠিন মানে ঠিক নয়, মানে কিন্তু সেন্স মানে আমার মনে হয় ওটা যদি ইফ ইউ লাইক দ্যাট, তো অটোমেটিক তোমার মধ্যে চলে যাবে। আমি ওটা খুব ওই ধরনের সিনেমা পছন্দ করি, তো আমরা ওটা চেষ্টা করেছি যতটা ইনকর্পোরেট করবার। তা বলে আমি বলছি না যে এটা ওই একদম হার্ডকোর অ্যাকশন মাস মুভি তো নয়, এটা জনরাটাও ওটা নয়। তো বাট এটা যতটা মানে অ্যাজ মেইন স্ট্রিম অ্যাজ পসিবল, যতটা জনপ্রিয় করা যায় সেটা আমরা করার চেষ্টা করেছি, কিপিং অল দ্য অ্যাসপেক্ট অ্যান্ড দ্য অডিয়েন্স, সব কিছু তো মাথায় রেখে দেখো করতে হবে। আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার মধ্যে কিন্তু এটা কমার্শিয়াল আর্ট ফর্ম, তো কমার্সটাকে তো মাথায় রাখতেই হবে। আমাদের তো এরকম না যে প্রচুর ব্যাকআপ আছে, পরপর ছবি করে যাচ্ছি, যাই আউটপুট আসুক কোনো ব্যাপার না, সেরকম তো নয়। সো সেইগুলো সব মাথায় রেখে ডিজাইন করতে হয়েছে, চেষ্টা করেছি আমরা। বাকি তুমি ট্রেলার দেখেছো, তুমি বাকি ফিডব্যাক তোমরা দেবে, যে দেখবে 10 তারিখে যখন। আচ্ছা অর্পণদা, তুমি ডায়ালগ লিখেছো এই ছবির, তোমাদের মধ্যে মানে আলোচনাটা কী ছিল? যে ডিরেক্টরের সঙ্গে তোমার আলোচনা, স্ক্রিন প্লে রাইটারের সঙ্গে তোমার আলোচনা, ডায়ালগ লিখবার আগে যে আচ্ছা ছবিটা এইভাবে আমরা ভাবছি, এইভাবে আমরা দেখছি। কারণ আগে তো এই কাজগুলো ডিরেক্টর আগে স্ক্রিন প্লে রাইটারের সঙ্গে কথা বলেছে, তাদের মধ্যে একটা লেভেল অব দি জিনিসটা এগিয়েছে, তারপর তুমি ডায়ালগস নিয়ে বসেছো, তোমাদের মধ্যে আলোচনাটা কী ছিল? প্রথমেই বলি যে এটা আমাদের একটা সুবিধা হয়ে গিয়েছিল, যেহেতু অরিত্র আমার ক্লাসমেট, তো আমরা একই কলেজ একই ক্লাসে পড়াশোনা করেছি, তো আমার বন্ধু। এটা আমার একটা সুবিধা ছিল যে আমাদের মধ্যে ওই ব্যারিয়ারটা কিছু ছিল না, যে কোনো কিছু ওর কোনো জিনিস যদি আমার ভালো না লাগে আমি ওকে মুখের ওপর বলতে পারি, আমার কোনো কিছু ভালো না লাগলেও আমার মুখের ওপর বলতে পারে, এই কমফোর্ট জোনটা ছিল। আর প্রতিকৃতদার যেটা সুবিধা, প্রতিকৃতদা আমাদের পুরো ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ফলত আমরা যখন 3 জন বসেছি ব্যাপারটা খুব খোলামেলা হয়েছে। এরকম হয়নি যে আচ্ছা এটা কি বলা যাবে, আমার এটা মনে হচ্ছে, তো কখনো ভাবতে হয়নি। আর আমার কাছে যখন স্ক্রিন প্লেটা আসে, তো তখন আমার কাছে যেটা ছিল যে আমি একটা আউটলাইন পেয়ে গিয়েছিলাম যে এই চরিত্র রয়েছে, এইভাবে গল্প এগোবে। এখন মূল যেটা আলোচনার বিষয়ে যেটা করতে হয়েছে আমার দিক থেকে, সেটা হচ্ছে যে চরিত্রের ডাইমেনশনগুলোকে বোঝা। কারণ সংলাপ বলতে বাংলা ভাষায় আমরা সবাই কথা বলি, কিন্তু এক একজন চরিত্রের বক্তব্যের মধ্যে তার ক্রাইসিসটা উঠে আসতে হবে, তার বক্তব্যটাকে তার মতো সমাজে যারা আছে তাদের সবার হতে হবে। কারণ সংলাপের মূল বক্তব্য কী, আমরা যখন বলি আমরা আসলে অসংখ্যের মধ্যে এক, অনেক মানুষের মধ্যে এক, কিন্তু এরা সংলাপের মূল কাজই হচ্ছে এককে অসংখ্যের মধ্যে পৌঁছে দেওয়া। মানে একজন মানুষ যখন একটি কথা বলছেন, সেই কথাটা যেন তার সমগোত্রীয় সব মানুষ রিলেট করতে পারে। তার জন্য আগে আমাকে যে মানুষটি কথা বলছেন সেই মানুষটি কী বক্তব্য বলতে পারেন, তার ক্রাইসিসটা কী সেটা আমাকে বুঝতে হবে। আর সেটা না বুঝলে তার সম ক্রাইসিস যারা ফিল করে সমাজে, সেটা আমরা ধরতে পারবো না। তো এইটা আমাদের মূল আলোচনার বিষয় ছিল। তারপর যখন আমরা আস্তে আস্তে আলোচনা করে চরিত্রগুলোকে বুঝি, তারপর একটু একটু করে ডায়লগ লেখা শুরু হয়। আমরা প্রথমে ধরো ইন্টারভেল পর্যন্ত একটা পার্ট লেখা হলো, সেটা নিয়ে বসা হলো, সেটা নিয়ে
কিছু অংশ আমার মনে হলো যে না, ওর মনে হলো যে না এইটা এই জায়গাটা একটু অন্যরকম করলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে চলো, আমি নেক্সট আর একটা ড্রাফট করে আনলাম। এইভাবে চললো। তারপরে সিনের ক্ষেত্রে আমার যদি মনে হয়েছে যে কোনো সিনে যে এই সিনটাকে একটু অন্যভাবে ডিজাইন করলে ভালো হয় না, একবার দেখ। তো সেই কমফোর্ট জোনটা যেহেতু ছিল আমাদের তিনজনের মধ্যে, তো আমাদের সমস্যা হয়নি। স্ক্রিপ্টটা নিয়ে আমরা মোটামুটি, আমি তো এলাম জানুয়ারি মাসে বোধহয়, জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় জুন জুলাই পর্যন্ত, তো জুন পর্যন্ত বোধহয় আমাদের স্ক্রিপ্টটা নিয়ে চললো 6 মাস ধরে। তো আমার মনে আছে আমাদের বোধহয় 27টা ড্রাফট হয়েছিল। মানে প্রথম যে ড্রাফটটা আমরা যখন বানিয়ে প্রথম শিবুদাকে শোনাই, তারপরে ওটার ওপর মডিফিকেশান বারবার আমরা বসতাম, এক একটা সিন ধরে ধরে, চলো এই সিনে এই ডায়লগটা একটু বড় মনে হচ্ছে, চলো এটাকে একটু ছোট করা যাক, কিংবা এই সিনটা আচ্ছা এই জিনিসটা ডায়লগে না বলে যদি এটাকে কোনো একটা সিনের মাধ্যমে বলা যায় সেটা বোধহয় বেটার হয়। তো মূল আমার মনে হয়েছে যে এইটাই আলোচনার বিষয়, যে এই সিনেমার ডায়নামিক্সটাকে বোঝে, এই সিনেমাটা কী ডিমান্ড করছে, এই চরিত্রেরা কী ডিমান্ড করছে, কারণ সেই ডিমান্ডগুলোই আসলে মানুষ দেখতে চায়। এটাই ছিল মূলত আলোচনা। আচ্ছা প্রতিকৃতদা, অরিত্রদা, দুজনকেই এই প্রশ্নটা মেনলি আমি করছি। ধরো ময়দান, 83, এই ছবিগুলোর মধ্যে আমি দেখছিলাম তুমিও একটা ভিডিওতে অ্যানালাইজ করছিলে যে যখনই স্পোর্টসটাকে খুব অথেন্টিকভাবে দেখানো হয় তখন একটা প্রবলেম হয়ে যায়। মানে তখন সেটা কোনো কারণে বোধহয় মাস অবধি পৌঁছায় না, তারা দেখতে খুব একটা হয়তো পছন্দ করে না। মূলত মানুষ স্পোর্টসকে কেন্দ্রবিন্দু করে বাকি বৃত্তটা জুড়ে একটা মানুষের জীবনের চড়াই উতরাই দেখতেই বেশি পছন্দ করে। এবার সেগুলো তো ক্রিকেট নিয়ে মানে সিনেমা, ফুটবল নিয়ে সিনেমা, এটা তো চেজ নিয়ে সিনেমা। মানে ক্রিকেট ফুটবল সম্পর্কে মানুষের নলেজ অ্যাকচুয়ালিতে বেশি। দাবা হয়তো অনেকেই শিখেছে, কিন্তু সেভাবে দাবা সারা জীবন ধরে খেলছি বাড়িতে, এরকম কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই দেখা যায়। এবং এটা ইনডোর গেম, এন্টারটেনমেন্ট বিষয়টা কিন্তু ক্রিকেট ফুটবলে অনেক বেশি দাবার তুলনায়। মানে সেখান থেকে তোমরা কি মেনটেন করবার চেষ্টা করছো, যে স্পোর্টসটাকে অথেন্টিকভাবে দেখাবো, নাকি একটু মানে অডিয়েন্সের কথা মাথায় রেখে, যেহেতু বললে যে একটা মশালা টাচও দিতে চেয়েছো, যে একটু টোন ডাউন করবো, মানে কারণ দাবার যে কমপ্লেক্সিটি সেটা যদি অ্যাকচুয়ালিতে, আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালিতে যদি সেটা সিনেমায় পর্দায় তুলে ধরা হয় সেটা খুবই মানে জটিল হয়ে যাবে, মানে সেটা মানে নাও কানেক্ট করতে পারে দর্শক। প্রথম কথা হচ্ছে যে আমি যে পয়েন্টটা নিয়ে অ্যানালিসিস করেছিলাম, মানে আমার মনে হয় যে মানে স্পোর্টসটা অথেন্টিকভাবে দেখালে প্রবলেম হয় না, আমার মনে হয় যে টু মাচ দেখিয়ে দিলে প্রবলেম হয়। পর যদি ম্যাচের পর ম্যাচ দেখিয়ে যাচ্ছ, ম্যাচের পর ম্যাচ, হ্যাঁ মানে টু মাচ দেখিয়ে দিলে তখন ওটা লোকের কাছে মনে হয় যে এটা আমি খেলাই দেখছি, সিনেমা দেখছি না। আর যে ছবিগুলো ধরো দাঙ্গাল খুব ভালো বিশাল বিজনেস করেছে, ওটা ওয়ার্ক করছে, বিকজ ওটাতে কিন্তু হ্যাঁ অথেন্টিক আছে। কিন্তু তুমি দেখবে একটা জিনিস, ওটা করেছে কি, ওটার গেমটার সাথে লাইফটাকে কানেক্ট করে দিয়েছে। গেমটার সাথে কোথাও লাইফটা কানেক্টেড আছে, ইমোশনসগুলো কানেক্টেড আছে, ঠিক আছে। মানে গীতা ববিতার জেতা মানে হচ্ছে যে হরিয়ানার প্রচুর মেয়েদের জন্য একটা গেটওয়ে ওপেন হয়ে যাচ্ছে। তো ইমোশনটা কোথাও কি যদি ইনট্যাক্ট থাকে তাহলে আমার মনে হয় যে ওয়ার্ক করবে। এবার আমাদের কাছে চ্যালেঞ্জটা যেটা ছিল কি বলতো, এই মানে ওই গেমগুলো অনেক বেশি ডাইনামিক, ভিজুয়ালি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ফুটবল বলো, অমিত শর্মা যেভাবে শ্যুট করেছে ওটা তো এক্সট্রাঅর্ডিনারি, ছেড়েই দাও। বা হকি যেভাবে চাকদাতে দেখিয়েছে, বা ফুটবল ধান গোলে যেভাবে দেখিয়েছে, মানে প্রতিটা হ্যাঁ ভাগ মিল্কা ভাগ ফিজিক্যাল স্পোর্টস হচ্ছে, এখানে তো বসে খেলা হচ্ছে। আর দাবা তুমি যদি দাঁড়ানো, যদি ক্লক সাইকেল না হয় তাহলে অনেকটা টাইম টেকিং না। তো হাউ টু মেক ইট ভিজুয়ালি অ্যাপিলিং, ঠিক আছে। তো সেইটা নিয়ে আমাদের প্রচুর আলোচনা হয়েছে, আমরা এইটা নিয়ে বসেছি আগে থেকে। যে তুমি বলছো না যে শর্টসগুলো নিয়ে টিজারের প্রশংসা হয়েছিল, ওগুলো কিন্তু প্রচুর আগে থেকে আমাদের ভাবনা চিন্তা করা আছে যে কীভাবে এটাকে করা যেতে পারে, ভিজুয়ালি কীভাবে দেখানো যেতে পারে। অ্যান্ড আমরা এটাকে একটা লাইফের সাথে কানেক্ট করতে চাইছি। যে দাবা অ্যাকচুয়ালি প্রথম, তুমি যদি দাবার অরিজিন ব্যাপারে পড়ো, যে রাবণের ওয়াইফ যে ছিল সে প্রথম খেলেছিল, মানে শি ওয়াজ দ্য ফার্স্ট হু ডিসকভার, মানে হু ইনভেন্টেড দিস। তো এটা একটা মাইথোলজির সাথে কানেক্টেড হয়ে গেল। আমাদের গল্পের মধ্যে মাইথোলজি ঘুরে ফিরে আসছে, আমাদের গল্প মানে সম্পর্কটা ঘুরে ফিরে আসছে। এই যে মা হচ্ছে আমাদের লাইফের কুইন, ঠিক আছে। কুইন স্যাক্রিফাইস বলে একটা হয়, তুমি জানো। সো এইভাবে উই হ্যাভ ট্রাইড টু মেক ইট যে দ্য ইমোশন উইল বি ইউনিভার্সাল। সো এটা অ্যাপ্রোচটা ছিল আমাদের, যে ধরো স্পোর্টসটা বোঝে তার জন্য টেকনিক্যালি ইট শুড বি পারফেক্ট। যে তুমি নিজে বলছিলে ভিডিওতে যে আমি বুঝি দাবাটা, আমি খেলেছি, তো তার জন্য আমাদের এখানে কিন্তু একটা টিম কাজ করেছে, যারা কিন্তু মানে আমাদের বাইরে, আমরা তো অর্পণ খুব ভালো জানে, আমি যতটা পারি আমরা চেষ্টা করেছি শিখে করে বই পড়ে আমরা যতটা পারফেক্ট করবার চেষ্টা করেছি। তারপরে কিন্তু ওই টিমটা কাজ করেছে, তারা প্রতিটা অ্যাক্টরদের মানে ওয়ার্কশপ করিয়েছে, তাদেরকে শিখিয়েছে কীভাবে চালটা দিতে হয়, কী করতে হয়। প্রফেশনাল যারা আছে তারা কিন্তু পুরো তাদের অ্যাপ্রোচটাই আলাদা হয়, তারা বলবে না যে বোর্ডে এক ঘরে এগোবে, তুমি খুব ভালো করে জানো সেটা। সো এই যে ব্যাপারগুলো, সেগুলোকে আমরা টেকনিক্যালি ওটাকে প্রপার করেছি, কিন্তু সেটা যেন কোথাও কি ওভার পাওয়ার না করে যায় ন্যারেটিভটাকে। ন্যারেটিভ শুড বি দ্যাট ইউনিভার্সাল ইমোশন, সেটা আমাদের চেষ্টা রয়েছে। বাকিটা প্রতিকৃতদা বলুক। এই সিনেমায় একটা কথা বলি, মানে বাচ্চা সৌর যখন মানে ছোট সৌর সমদর্শী যে পাঠটা করেছে, সেখানে যখন চিরঞ্জিত দ্বারা এন্ট্রি হয় সিনেমায়, মানে সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে যখন থেকে ওরা দাবা শেখানো শুরু করছে, এই দাবার ফিলোসফি আর জীবনের ফিলোসফি এক হতে শুরু করে।
তো আর এমন কিছু দৃশ্য আছে, মানে আমি বলছি যারা দাবাটা হয়তো অতটা জানে না তারাও যতটা মানে ড্রামাটা দেখে আনন্দ পাবে, সেরকম কিছু কিছু সিকোয়েন্সেস আছে, মানে যেটা ও একটুখানি খানিকক্ষণ বললাম, মানে মায়ের সাথে একটা সিন আছে, সেখানে হয়তো কুইনেরই একটা গেম চলছে। মানে যারা দাবাটা জানে তারা অতটাই অথেন্টিক দাবাবার, ইটস এ টেকনিক্যালি কারেক্ট ফিল্ম। মানে একটা সিকোয়েন্স আছে যেখানে 16টা বোর্ডে খেলা চলছে, অ্যান্ড 16টা বোর্ডে একসঙ্গে ক্লক সাইমেল খেলাটা চলছে। ইট ইজ মানে এই শ্যুট করা এক্সট্রিমলি ডিফিকাল্ট, আর প্রত্যেকটা বোর্ডের ক্লোজ শট, এই শট, অ্যান্ড পুরো সিকোয়েন্সটা ইটস এ টেকনিক্যালি কারেক্ট ফিল্ম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই কী বলে জীবনের ফিলোসফি আর দাবার ফিলোসফি এক হতে শুরু করে সব অনেকগুলো জায়গায়। এমনকি ধরো সুলতান খানের কথা বলছে, মানে সুলতান খানের কোনো, মানে আমি খুব বেসিক বলছি, সুলতান খানের কোনো ইনিশিয়াল পড়াশোনা ছিল না, মানে কিন্তু ব্রিটিশ মুলুকে যখন গেছিলো ও 3বার চেস চ্যাম্পিয়ন হয়েছিল। সেই মানে ওই ধরো ওই কথাটার একটা রেফারেন্স আছে, নিচে যে বোর্ডটা সাজানো আছে সেটাও সুলতান খানের একটা গেম। বা ধরো মানে এরকম, মানে আমি বলছি যে মা যখন গেছে, মা বলছে যে এই টাকাটা জোগাড় করতে পারছি না, তখন বোরেটা এক ঘর আগে দাঁড়িয়ে আছে, মানে বোরেটা আর এক ঘর গেলেই হয়তো মন্ত্রী হয়ে যাবে। তো এইরকমভাবে পুরো দাবাটাকে ইন্টিগ্রেট করা আছে, যে দাবাটা জানে না হয়তো সে ড্রামাটা দেখছে, বাট দাবা ইজ থ্রু, মানে দাবাটা জীবনের সাথে থ্রু আউট মেলানো আছে এই সিনেমাটায়। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে ছবিটা খুব এন্টারটেনিং একটা ছবি, হ্যাঁ, মানে পেসি ছবি, এন্টারটেনিং ছবি, সব রকমের এলিমেন্টস এখানে রয়েছে, হ্যাঁ, কমেডি, অ্যাকশন, রোম্যান্স, ড্রামা, ইমোশন, ফ্যামিলি ইমোশন, সব রকমই রয়েছে, ঠিক আছে। ইভেন অ্যাকশনও আছে, সেটাও দাবার সাথে কানেক্টেড আছে, সেটা আমি বলছি না, সেটা তোমরা হলে দেখো। বাট মানে আমরা ট্রাই করেছি যাতে এটাকে অ্যাজ মাস ফ্রেন্ডলি অ্যাজ পসিবল বানানো যেতে পারে, মানে যাতে স্পোর্টসটা সবার কাছে অ্যাক্সেসিবল হয়। স্পোর্টস জার্নালিস্ট তুমি ছিলে, এরকমটা আমি শুনলাম, তো সেটা কিভাবে তোমার ডায়লগ রাইটিংয়ে হেল্প করেছে? পেশাগতভাবে স্পোর্টস জার্নালিস্ট নই, আমি স্পোর্টস কন্টেন্ট রাইটার হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করি। হেল্প করেছে বলতে দেখো, আমি দাবাকে নিয়ে স্পেসিফিক্যালি কোনো কাজ আগে কখনো করিনি। দাবাটা খেলতে ভালোবাসি, সেটা যেমন অনেকেই খেলতে ভালোবাসে, আমি প্রফেশনালি কখনো খেলিও নি। হ্যাঁ, আমি ববি ফিশারকে নিয়ে একটা বড় লেখা লিখেছিলাম, কিন্তু মানে সেগুলো আর কি ভালোবাসা থেকে, কোনো প্রফেশনাল ট্রেনিং নেই। হেল্প বলতে যেটা হয়েছে, যে আমি সবসময় এটা মনে করি যেটা খেলা বলে না, যে কোনো কিছুর ক্ষেত্রেই মানুষকে না রিলেট করাতে হবে। আমি যখন একটা ফুটবল খেলছি, যখন আমি দেখছি যে একজন প্লেয়ারের পা কেটে গেছে, তারপরেও সে বুটটা বেঁধে নিয়ে খেলছে, বা একজন প্লেয়ার, সেদিন একজন খুব ভালো একটা কথা লিখেছিলেন, আমি কোথাও একটা পড়লাম যে সেদিন রিয়াল মাদ্রিদের একটা খেলা হচ্ছিল, লাস্টের দিকে প্লেয়াররা আর পারছে না, মানে জুড বেলিংহাম শুয়ে পড়েছেন মাঠের মধ্যে, ঘুমিয়ে পড়বেন, তখন বলছে যে ও ঘুমিয়ে পড়বে কিন্তু তাও ঘুমোচ্ছে না, কারণ একবার ঘুমোলেই চিরঘুম, ম্যাচটা হেরে যাবে। সো দ্যাটস দ্য ফিলোসফি অফ লাইফ দ্যাট ইজ কানেক্টেড উইথ ফুটবল। দ্য সেম গোজ উইথ চেস। মানে আমি যদি একটা দাবার বোর্ড দেখি, এই দাবার বোর্ডের প্রত্যেকে একটা চরিত্র, আর দাবারু ছবিটার ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে কিছু চরিত্র আছে যারা দাবাটা জানেন, যারা দাবাটা খেলছেন, যেমন সৌর, মানে আমাদের ক্যারেক্টারের নাম যেমন সৌর, তার মা, দাদু, তারা দাবা জানেন। আবার এমন অনেক চরিত্র আছে যারা দাবা জিনিসটা কি তাই জানে না, আমরা তাদের চোখ দিয়ে একটা ভার্সান দেবো। কী ভার্সান? যে আমজনতার মধ্যে দাবার সম্বন্ধে ধারণাটা কী, কারণ সবাই তো এরকম না যে সবাই দাবাকে খুব ভালোভাবে নেয়, আচ্ছা দাবা মানেই দারুণ একটা ব্যাপার। অনেকে এমন আছে, এটা কী খেলা, এটা কোনো খেলা হলো? এবার তাদের ভিউটাকেও তো আমরা ইগনোর করতে পারি না, আমরা তো একটা সমাজবদ্ধ জীব, ফলত আমাদের সমাজের প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে একটা বিষয়কে দেখছে এটা তুলে ধরতে হয়। তো এখানে চরিত্র, সেরকমও চরিত্রও রয়েছে কিন্তু, যে যারা দাবাটা বোঝে না, যারা ব্যাপারটাকে খুব অবহেলার চোখে দেখছে, যে এটা আদৌ কোনো খেলা, এরকম বসে বসে একটা লোক গালে হাত দিয়ে আছে, একবার এ গালে হাত, একবার এ গালে হাত, চোয়াল ব্যথা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে তাই, এইখানেই দাবাড়ুর মজা, যে এখানে আমরা দুটো অ্যাঙ্গেলকে দেখিয়েছি, ফলত এটাকে ইন্টারেস্টিং করা কঠিন ছিল, কিন্তু আশা করি আমরা চেষ্টা করেছি সেটা করার। শিবুদা প্রডিউসার হিসেবে কীরকম? কারণ সে তো শুধুমাত্র বিজনেসম্যান নয়, সে তো একজন ফিল্ম মেকারও বটে। তো তার থেকে কোনো ক্রিয়েটিভ ইনপুটস কি, নাকি সে শুধুমাত্র এই ছবিতে প্রডিউসার হিসেবেই যুক্ত ছিল, কোনো ক্রিয়েটিভ ইনপুটস কিচ্ছু, জানা এটা চেঞ্জ করো, সেটা চেঞ্জ করো, এই ধরনের বিভিন্ন কথাবার্তা প্রডিউসারদের ব্যাপারে যেগুলো শোনা যায়, সেগুলো শিবুদা কতটা করেছে? হ্যাঁ, শিবুদাকে নিয়ে বলতে গেলে মানে শিবুদা, নন্দিতাদি দুজনেই। আচ্ছা, নন্দিতাদিও এই দাবারুর ক্ষেত্রে মানে একদম ক্রিয়েটিভ দিক থেকেও মানে হ্যাঁ, আমরা স্ক্রিপ্ট নিয়ে না, আমরা আমাদের যেটা সবচেয়ে বেশি সুবিধে হয়েছিল, মানে যেহেতু এই স্ক্রিপ্টটা নিয়ে অনেক দিন ধরে নাড়াচাড়া হয়েছিল, তো শিবুদা, নন্দিতাদি আর আমরা তিনজন মিলে মানে অনেক দিন বসেছি স্ক্রিপ্টটা নিয়ে। আমি বলছি এই যে 27 নম্বর ড্রাফট বললো না, 27 নম্বর ড্রাফটটা হচ্ছে একটা ভার্সনের, মানে আরও এরকম 4 রকম গল্প বানানো ছিল। মানে একটা বাচ্চা ছেলেকে নিয়েই, সে দাবা
যাওয়াটা কোথায় গিয়ে শিখছে, হয়তো সে একটা অন্য কোনো জায়গায় গিয়ে শিখছে। আমি বলছি 4 রকম একটা ড্রাফট বানানো ছিল, একটা ভার্সানে 27 রকম ড্রাফট হয়েছে। তো আর শিবুদার ক্ষেত্রে বলতে পারি মানে শিবুদা এই মানে ফ্যান্টাস্টিক উইথ ডায়ালগস, মানে ছোটো ছোটো ইনপুট, মানে ছোটো ছোটো মানে আমরা যেটা হয়তো কলোকিয়ালি একটা লাইন হয়তো আমরা এটা ভেবেছি, সেটা শিবুদা এমন একটা কলোকিয়ালি লাইন বলে দেবে, সেটাই আর কি দুর্দর্শ হয়ে যায় আর কি। তো স্ক্রিপ্ট লেভেলে মানে শিবুদা থ্রু আউট ছিল। তারপরে শুটিংয়ের মধ্যে মানে পুরো ফ্রিডম ছিল আর কি যেভাবে শ্যুট করা। তারপরে যখন ছবি দেখেছে তারপরে শিবুদা ডেফিনেটলি ইনপুট দিয়েছে, বা নন্দিতা দিয়েও ইনপুট দিয়েছে তারপরে আজকে রিলিজের কাছে। বাট এইটুকু বলতে পারি মানে যে মানে আমি বলছি যে মানে এমনও ফ্রিডম পেয়েছি মানে হয়তো একটা ছোট্ট কাস্টিংয়ের ব্যাপারে মানে নন্দিতা দিয়ে আমাকে বলেছে যে প্রতিক্রিয়া তোমার যেটা মনে হচ্ছে সেটাই ঠিক, ইউ আর দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম। তো মানে এটা খুব একটা হেলদি প্রসেস, মানে আমি বলছি মানে একটা স্ক্রিপ্ট নিয়ে 6 মাস ধরে আমরা একসঙ্গে সারাক্ষণ ওটা বসা করেছি আর কি। তো বাদ বাকি বেশি বলবো না, মানে 10 তারিখ খুব কাছাকাছি আছে, হয়তো আর 17-18 দিন বাকি। তো আর 18 দিন পরে হলে চলে আসবে এবং দর্শকরা এসে হলে এসে বলবে। না, আমি এটা একটা জিনিস বলতে চাই, প্রতীকদা তো এক্সপিরিয়েন্সটা বললো, আমি একটা জিনিস বলতে চাই। শিবুদা দুটো কথা বলেছিল আমাকে, ঠিক আছে। প্রথম তো আমি মানে আমার মানে ফার্স্ট ফিল্ম তো এটা, আমি মানে থ্যাঙ্কফুল যে আমি উইন্ডোজের থ্রু দিয়ে হয়েছে। কেন বলছি, কারণ যে প্রসেসটা ছিল না, ওয়ার্কিং প্রসেস, ইট ওয়াজ সো ফান, ঠিক আছে। মানে এত শেখার আছে। শিবুদা আমাকে দুটো কথা, শিবুদা ফ্রিডম দিয়েছে, কিচ্ছু বারণ করেনি আমাকে, খালি দুটো কথা বলেছিল। একটা হচ্ছে দেখ বাবা, যখন লিখবি ব্যালকনি মাথায় রেখে নয়, ফ্রন্ট স্টল মাথায় রেখে লিখবি, কারণ ফ্রন্ট স্টলেও লোকে যাচ্ছে, মানে সবার ইন্টেলেক্ট তোমার মতো হবে না। তুমি ধরো 1000 সিনেমা দেখে বসে আছো, সবাই সেটা হবে না। সো ইউ হ্যাভ টু কিপ ইট দ্যাট ইন মাইন্ড, কারণ তুমি মূলধারার ছবি করতে এসছো, এটা একটা। দ্বিতীয় হয়েছিল একটা জিনিস বলেছিল যে আউটপুট মানে হচ্ছে বক্স অফিস আউটপুট ইজ নট ইন ইয়োর হ্যান্ড। সো মানে প্রসেস ড্রিভেন হও রাদার দ্যান আউটপুট ড্রিভেন, প্রসেসটাকে এনজয় করো। তো এই যে বলছি না, দিদির সাথে আমরা রোজ চলে যেতাম এরকম বিকেলবেলা, আমাদের ছিল প্রতিক্রিয়া সারাদিন প্রি প্রোডাকশনের কাজ করে আসতো, আমি আর অর্পণ চলে আসতাম অফিস থেকে, আমরা নন্দিতাদির বাড়ি এখানেই আমরা বসতাম, শিবুদা, নন্দিতাদি, আমি, প্রতিক্রিয়া, অর্পণ, মুড়ি খাওয়া হতো, চা খাওয়া দিয়ে জমিয়ে খাওয়া হতো, আর রোজ ওটা নিয়ে আলোচনা হতো, কাটা ছেঁড়া আলোচনা হতো। সেটা একটা লম্বা চলেছে। তার আগে দিদি বসার আগে শিবুদা, আমি, প্রতিক্রিয়া, অর্পণ আমরা রোজ বসতাম, দুপুরে আমাদের খাওয়া দাওয়া হতো, ঠিক আছে, আর গল্প হতো, আলোচনা হতো ওটা নিয়ে। সো এরকম একটা লম্বা মানে প্রসেসটা এত এনরিচিং ছিল, ঠিক আছে, মানে দারুণ হতো। আর আরেকটা জিনিস আমি বলি, আমি নন্দিতাদিকে স্পেশালি থ্যাঙ্কস বলতে অ্যাকশনটা ঢোকানোর প্ল্যান আমার ছিল, ঠিক আছে, যে আমার সিনেমাতে অ্যাকশন থাকবে। প্রতিক্রিয়া আর শিবুদা আমাকে না অ্যাকশন ঢোকাস না, তুমি জানো আমাদের এখানে কি অবস্থা হয়েছে, অ্যাকশনটা লোক অ্যাকসেপ্ট করতে চায় না চট করে। বাট নন্দিতাদি না, সিনটা খুব ভালো লিখেছে ছেলেটা, অ্যাকশন থাকুক, ইট উইল লুক ভেরি স্টাইলাইজড, থাকুক। তো আমি জিতেছি প্রতিক্রিয়া রে। তো এরকম আর কি হয়েছে, মানে দ্যাট প্রসেস, মানে ওই প্রসেসটা আমাদের কাছে চিরকাল থেকে যাবে। দেখো আউটপুট বলতে ফিল্মের আউটপুট উই আর হ্যাপি, বাট বক্স অফিস কী হবে কেউ জানে না, ভোলাটাইল হয়ে গেছে মার্কেট, এরকম আগের মতো তো নেই বাংলা সিনেমার মার্কেট। বাট আমরা প্রসেসটা আমাদের কাছে চিরকাল একটা রিমার্কেবল হয়ে থেকে যাবে, যে আমরা ফার্স্ট এখানে শিখেছি, এবং অর্পণ আমরা প্রচুর কিছু শিখেছি, যে ডায়লগ কীভাবে হতে হয়, মানে লিখতে হয়, সেটা কী করতে হয়, কীভাবে করতে হয়, সেই ব্যাপারগুলো প্রচুর এনরিচিং ছিল। তো সেইটা একটা চিরকাল আমাদের কাছে থেকে যাবে, এই প্রসেসগুলো, ওই কথাগুলো, ওই আড্ডাগুলো, ওগুলো থেকে যাবে আমাদের কাছে। না, এই যে আউটপুট মানে বক্স অফিসের আউটপুট নিয়ে এক্ষুনি অরিত্রদা বলছিল, আমার সবসময় মনে হয় যেটা উইন্ডোজ হচ্ছে আইপিএলে যেরকম চেন্নাই সুপার কিংস, উইন্ডোজ হচ্ছে সেরকম, মানে একটা কনসিস্টেন্সি থাকে আর কি, মানে সেটা কন্টেন্টের দিক থেকে হোক বা বক্স অফিসের দিক থেকে হোক। এখন এটা তোমাদেরকে কতটা মানে রিলিফ দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ছবিটার সঙ্গে উইন্ডোজের নাম রয়েছে, ফলত আমরা একটা অডিয়েন্স পাবো প্রথম 2-3 দিন, যাদেরকে ছবিটা আমরা দেখাতে পারবো যে আমরা কি বানিয়েছি। এবার যদি তাদের ভালো লাগলো তাহলে ডেফিনেটলি ছবি বক্স অফিস কালেকশনে গ্রোথ আনবে, এই একটা কনফিডেন্স তো ডেফিনেটলি পরিচালক হিসেবে, রাইটার হিসেবে তোমাদের রয়েছে সকলেরই। না দেখো, এটা মানে উইন্ডোজ চিরকালই মানে নানান রকম গল্প নিয়ে এসছে, মানে আমি বলছি যে ক্যান্সার নিয়ে গল্প করেছে, বা আমি বলছি যে মানে এত ডিফারেন্ট টাইপের সাবজেক্ট এক্সপেরিমেন্ট করে গেছে। তো স্টেডলি অডিয়েন্সের একটা মানে বিশ্বাসযোগ্যতা উইন্ডোজ অর্জন করেছে। তবে
কি বলে মানে তবে সব কিছু অ্যাপার্ট রেখে মানে আজকে দাঁড়িয়ে মানে আমরা খুবই আশাবাদী এই ছবিটাকে নিয়ে। মানে আমি শুধু দাবাড়ু নিয়ে বলছি এখন, যে দাবাড়ু নিয়ে আমরা সত্যি খুব আশাবাদী। এবং আমি এইটুকু বলতে পারি মানে যারা যারা ছবিটা দেখেছে, মানে কিছু লোক তো আছে যারা আমার আগের ছবিও দেখেছে বা এখনও ছবিটা, সবাই বলেছে ইট ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট ফিল্মস, মানে সেটা হয়তো অরিত্রও বলবে। তো বাট এইটুকুই বলার যে 10 তারিখে মানে খুব শিগগিরই আমাদের রেজাল্ট বেরোবে আর কি। মানে এবং এইটুকু বলবো যে যারা যারা ছবিটা দেখবে মানে নিরাশ হবে না আর কি, মানে সবার ভালো লাগবে। মানে এটা স্টার্টিং ফ্রম এ 5 years old আমাদের মানে কাস্টিংটাও এত ভার্সেটাইল আর কি। মানে মানে আমরা ইচ্ছে করে এই 90 দশকে যারা চুটিয়ে কাজ করেছে ওই নস্টালজিয়া ক্রিয়েট করার জন্য চিরঞ্জিত দা আছে, টিটোদা আছে, শঙ্করদা আছে, ঋতুদি আছে। 5 বছরের বাচ্চাটা দুর্ধর্ষ কাজ করেছে। মানে আমি বলছি ছবিটার পরে এই 5 বছরের বাচ্চাটাকে সবাই মনে রাখবে, যে একটা 5 বছরের বাচ্চা দান মনে রেখে 5টা দান দিচ্ছে, ওই ডায়লগ বলছে। আর তারপরে অর্ঘ্য সবাই জানে পোস্তর যে ছেলেটা এখন বড় হয়েছে, আর তার সাথে তীর্থা বলে একটা মেয়ে আছে। মানে সবাই দুর্ধর্ষ কাজ করেছে, কৌশিক দা ইজ ব্রিলিয়ান্ট। তো আমার এইটুকুই বলার যে 10 তারিখে যারা আসবে তারা নিরাশ হবে না, এবং 10 তারিখ থেকে লোকে ভরিয়ে ছবিটা দেখবে। তুমি এতবার বলেছো 10 তারিখ সবার মুখস্থ হয়ে গেছে যে 10 তারিখ রিলিজ, 10 তারিখ হ্যামারটা 10 তারিখটা বলতে হবে। আচ্ছা তুমি আরেকটা আমি জিনিস বলতে চাই, মানে একটা জাস্ট ছোট জিনিস, যে এই ছবিটা বাংলা থেকে আসছে, ইট ইজ রিয়েলি প্রাউড মোমেন্ট। কারণ বাংলা সবচেয়ে ম্যাক্সিমাম গ্র্যান্ড মাস্টার কিন্তু দিয়েছে ইন্ডিয়াকে। তুমি যদি দেখো, আমি রিসেন্টলি আর্টিকেলও পড়ছিলাম যে বাংলা থেকেই ম্যাক্সিমাম গ্র্যান্ড মাস্টার কিন্তু বেরিয়েছে। তো এইটা কিন্তু দরকার ছিল। মানে আজকে এতগুলো বেরিয়েছে, বাট তুমি দেখো ন্যাশনাল নিউজে খবর এলে তখন চেন্নাইয়ের একজনের বলা হয়। আমি কোনো ডিসক্রিমিনেট করছি না, সবাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, বাট বাংলা যতটা খ্যাতি আছে ততটা কিন্তু সামনে আসে না। কারণ আমাদের মানে এটা সব ফিল্ডেই হয়েছে, আমাদের একটা কোথাও মনে হয় যে আমরা হয়তো পারবো না বা আমরা পিছিয়েই আছি, আমরা কিছুতে কিছু করতে পারিনি। কিন্তু এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। অনেকে আছে যারা কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু সেটা কি হয়, গ্লোরিফাই হয় না বা সামনে আসে না। সেটা কিন্তু এটা একটা মানে সত্যি মানে দাবা কিন্তু এখানে মানে প্রচলিত আছে, অন্য স্টেটের তুলনায় অনেক বেশি আছে আমার মনে হয়। সিনেমার ফিল্ডে তুমি কি বলবে, আমরা এগিয়ে আছি? না না, ওটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। তাহলে এবার 171 এর টিজার দেখেছি, ভালো লেগেছে। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে বিশাল বড় একটা কাস্টিং, এই ছবির মধ্যে চিরঞ্জিত রয়েছে, ঋতুপর্ণা রয়েছেন, দুজনেই এক সময়ের সুপারস্টার বা এখনও সুপারস্টার বলা যায়। এবং তার সঙ্গে সঙ্গে দীপঙ্কর দে রয়েছেন, যিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। চিরঞ্জিত সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন একটা সময়। মানে একটা বিশাল বড় কাস্টিং। আচ্ছা, শঙ্কর চক্রবর্তী রয়েছে ছবির মধ্যে, দারুণ একজন অভিনেতা। ডিরেক্টর হিসেবে অন সেট হ্যান্ডেল করা কতটা টাফ এরকম বড় বড় অভিনেতাদেরকে? না মানে এটা আমি যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট থেকে ডিরেক্টর হয়েছি আর কি, মানে সবাই আমাকে খুব কাছ থেকে চেনে এবং সবাইকে আমি আগেও কাজ করেছি। মানে ঋতুদির সাথে আমার প্রথমবার কাজ হয়েছে, চিরঞ্জিত। আচ্ছা, আমি আরেকটা একটু ইন্টারাপ্ট করছি। একটা কথা খুব প্রচলিত রয়েছে, মানে অন ক্যামেরা বিভিন্ন শিল্পীরাই বলেছেন যে ঋতুপর্ণার ব্যাপারে একটা কথা শোনা যায় যে সকালবেলা টাইম দেওয়া হলে বিকেলবেলা আসেন। না, এটা যদি প্র্যাকটিক্যালি সকালটা বিকেল হয় তাহলে এতদিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়। ঋতুদি না মানে ওই খুব কনসিয়াস, মানে উনি আগে থেকে জেনে নেয় শিডিউলটা কী আছে। মানে ও জানে যে 8টায় কল টাইম, মানে ধরো 2টো সিনই আছে, অনেকে ফ্লেক্সিবল রাখার জন্য কী হয় সকাল 8টায় কল টাইমটা দিয়ে দেয়। তো ঋতুদি সেদিন মানে যদি বুঝতে পারে যে ওটা 11টায় গেলেও হয়ে যায়, সেদিন 11টাতেই আসবে। কিন্তু আদারওয়াইজ মানে এভরিবডি, মানে আমি বলছি যে যেখানে একটা বাচ্চা ইনভলভ, যেখানে একটা মানে আমি বলছি টিটোদার মারাত্মক বয়স হয়েছে, সেইখানে এত ইনভলভ, সেখানে দাবার সেট আপ, তারপর তাদের ট্রেনার্স, তারপর আমরা যেখানে রিয়েল লোকেশনে শ্যুট করেছি, মানে দেখলে বুঝবে যে মানে কোমরটুলি, গঙ্গার ঘাট, এই সব রিয়েল লোকেশনে। ক্লাইম্যাক্সে 8টা থেকে 6টা পর্যন্ত, মানে চেন্নাইতে তখন সানডাউন হয় 6টা পর্যন্ত, তখন ঋতুপর্ণা সেনগুপ্ত খাইনি। লাস্টে 6টার সময় বলছে অন্তত খেতে দে। তো তোমার মনে হয় যে কারুর ডেডিকেশন না থাকলে আজকে ইন্ডাস্ট্রিতে ওটা একটা মিডিয়া পারসেপশন ক্রিয়েট করা হয়। মানে একটা মানুষের যদি ডেডিকেশন না থাকে, এই 30 বছর আমি জানি না এক্স্যাক্টলি, এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে থাকা যায় না। না, শুধুমাত্র এইটা নিয়ে আমার প্রশ্ন ছিল না, দীপঙ্কর দে, শঙ্কর চক্রবর্তী, তাদেরকে ডিরেক্ট করাটা কতটা? টিটোদা যদি 10টায় কল টাইম হয়, আমি প্রথমবার শুধু কল টাইম, তুমি না
আমি বলছি কিছু এক্সপিরিয়েন্সের কথা বলছি আর কি। ধরো টিটোদা 10টায় কল টাইম হলে টিটোদা 9:30 চলে আসবে। প্রথম দিন আমি লেট ছিলাম মানে লুক সেটে, যাই হোক। বাট টিটোদা ইজ ভেরি সুইট, মানে উনি কিন্তু ওনার একটাই মানে ওনার কিছু ওষুধপত্র চলে আর কি, তাই জন্য 7টার পরে 7টা পর্যন্ত শ্যুট করে। আদারওয়াইজ মানে ছবিটা দেখে প্রথম যদি কারুর কথা মানে মাথায় মানে যারা দেখেছে তাদের প্রথম কথা এসছে দীপঙ্কর দের কথা। তো দীপঙ্কর দা ইজ টেরিফিক ইন দ্য ফিল্ম। চিরঞ্জিত দা ইজ ভেরি সুইট, মানে চিরঞ্জিত দা মানে নিজের কিছু হলে আমাকে দূর থেকে ডাকে আর কি, ডেকে আমাকে বলে যে যদি এই জায়গাটা এরকম করা যায় কীরকম হয়। মানে চিরঞ্জিত দা মানে যেহেতু চিরঞ্জিত দা আগেও নিজেও ডিরেক্ট করেছে আর কি ছবি। বাদবাকি কৌশিক দা ছিল, কৌশিক দার মানে একটা ছোট পার্ট কিন্তু মানে মারাত্মক ইম্প্যাক্টফুল একটা পার্ট। তাছাড়া শঙ্করদার সাথে আমি আগেও কাজ করেছি। বরঞ্চ ডিফিকাল্ট ছিল বাচ্চাগুলো, মানে তাদেরকে নিয়ে এই এত রোদ মানে তখন বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে, তার মাঝখানে একদম রিয়েল লোকেশনে শ্যুট হচ্ছে, আর তার ভেতর হচ্ছে ছোট বাচ্চাটা এই গানগুলো মুখস্থ রেখে ডায়লগ বলতে হতো। কিন্তু ওই আমি বলছি যে সিনেমা শেষে ছোট বাচ্চাটাকে সবাই মনে রাখবে। আচ্ছা, ফেলুদার সঙ্গে ক্ল্যাশটাকে তোমরা কিভাবে দেখছো? কারণ ফেলুদার তো ট্রেলার দারুণ হয়েছে, তোমরা কিভাবে দেখছো ক্ল্যাশটাকে? দেখেছো ফেলুদার ট্রেলারটা তুমি? না, আমার বক্তব্য হচ্ছে যে ফেলুদা একটা অন্য জনরার ছবি, দাবারু একটা অন্য জনরার ছবি। এটা একটা প্রথমবার দাবা নিয়ে সিনেমা হচ্ছে এবং স্পোর্টস নিয়ে সিনেমা খুব কম হয়েছে আমার মনে হয়েছে। মানে স্পোর্টস নিয়ে হলেও সেটা রেগুলার স্পোর্টস, মানে ক্রিকেট, ফুটবল বা বক্সিং হয়েছে। আমি বলছি সেই মানে কোনি হয়েছিল অনেক বছর আগে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তারপরে এইরকম একটা আনইউজুয়াল স্পোর্টস নিয়ে একটা ছবি হচ্ছে। তো ফেলুদার দর্শক আলাদা, মানে আমার মনে হয় দাবারুর দর্শক আলাদা, দুটো ক্ল্যাশ করা কোনো মানে হয় না। আচ্ছা, না আমি কি বলবো, অর্পণ বলবে কি এই বিষয়ে কিছু বলবেই না? না আমি এটা তো অরিত্রর মানে জনরা, এখানে আমার বক্তব্য রাখার থেকে 5 মিনিটের ভিডিও বানাতে পারে মানে আমাকে এখন কিছু বলছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে সচিন তেন্ডুলকার বসেছে, আকাশ চোপড়ার হাতে ব্যাট দেওয়া হচ্ছে, এরকম ব্যাপার আর কি। না, এখানে এক্স্যাক্টলি প্রতিকৃতি যেটা বললো যে ফেলুদার যে একটা ট্র্যাডিশন, ফেলুদা মাত্রই বাঙালির যে নস্টালজিয়া সেটা তো আছেই। ফলত তার যে দর্শক, তার সঙ্গে দাবারু দেখুন একটা স্পোর্টস ফিল্ম, প্রথমত তো স্পোর্টস ফিল্ম কম হয় বাংলাতে, তো খুবই কম হয়। কোনি হয়েছিল, তারপরে সেই রকম খুব এই মুহূর্তে নাম মনে পড়ছে না আমার, যাই হোক, তো কম হয় আনইউজুয়াল স্পোর্টস নিয়ে। আর দাবা নিয়ে তো বাংলাতে একটা দাবা কেন্দ্রিক ছবি তো প্রায় হয়ইনি। ফলত এই ছবিটা যে দর্শক হবে সেটা অবশ্যই মানে ফেলুদার দর্শকের থেকে আলাদা হবে। তো আমার মনে হয় না এটা খুব একটা ক্ল্যাশ বলে মনে হচ্ছে না আর কি। অর্থাৎ তুমি সবকিছুর সঙ্গে একমত? একটু বলো। আমি বলছি, দেখো গরমে ছুটি আছে, ঠিক আছে, ফেলুদাও কোথাও বাচ্চাদের জন্য বানানো একটা ছবি এবং ফ্যামিলি অডিয়েন্সও দেখে ডেফিনেটলি। আমাদেরও সব ধরনের অডিয়েন্সকে কেটার করবার আমরা চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ফার্স্ট চেস বেসড ফিল্ম, মানে ধরো নিতিন রেড্ডি আছে তেলেগু হিরো, ওর একটা সিনেমা আছে চেক বলে, ওয়াজির আছে, এছাড়া শতরঞ্জ কে খিলাড়ি আছে, সেখানে চেস রয়েছে অ্যাজ অ্যান এলিমেন্ট, বাট চেস নিয়েই ছবিটা নয়, কিন্তু অন্য মানে গল্পটা অন্য, তার মধ্যে চেস একটা এলিমেন্ট হিসাবে আছে। বাট এটা হচ্ছে পুরো চেসের ওপরই ছবি, যেটা আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে। মানে এরকম নয় যে ইন্ডিয়াতে আগে কোনো চেস নিয়ে ছবি না, বিদেশে কিন্তু প্রচুর হয়েছে, সিরিজ হয়েছে, সিনেমা হয়েছে, প্রচুর হয়েছে এবং সেগুলো খুব জনপ্রিয়। কিন্তু মানে মীরা নায়ারও বানিয়েছে, চেস নিয়ে ছবি বানিয়েছে, খুব ভালো, দেখো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা চেষ্টা করেছি, যেটা একটা মেইন স্ট্রিমের মধ্যে মূলধারা সব রসদ রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এক্সপেরিমেন্টাল ইন টার্মস অফ কন্টেন্ট, যেহেতু আগে হয়নি, প্রিডিসেসর নেই আমাদের। তো আমরা চেষ্টা করেছি, লোকে এলে দেখলে খুশি হব। এবং ক্ল্যাশ দেখো হবেই, তো কিছু আনঅ্যাভয়েডেবল একটা ব্যাপার থাকে, সেটা হবেই বক্স অফিসে, এবং সেখান থেকে তারপর ছবি দেখবে যেরকম ওয়ার্ড অফ মাউথ হবে। দুটোরই অডিয়েন্স আছে, দুটোই মানে একদিনে তো মাল্টিপল ছবি রিলিজ করেও তো চলেছে, হিট হয়েছে। তুমি বলছিলে যে অপরাজিত আর বেলা শুরু 7 দিনের গ্যাপে এসে দুটো ব্লকবাস্টার হয়েছে, তো এটাও হয়। তো এটা কোনো প্রবলেম নেই, মানে আমি সিরিয়াসলি বললাম, আমি মজা করছি না। 10ই মে ছবি আসছে দাবারু। আপনারা সবাই যাদের টিজার ট্রেলার ভালো লাগবে তারা হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখুন। আমি একটাই শেষ প্রশ্ন করতে চাই, যেটা কারণ দাবারু যদি ব্লকবাস্টার হয়ে যায় তারপরে পাওয়া যাবে কি যাবে না তার তো কোনো ঠিক নেই। শাস্ত্রী ছবিটাও তোমরা করছো, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার, মানে মিঠুন চক্রবর্তীকে ডিরেক্ট করা
অন সেট এরকম বড় একজন সুপারস্টারকে হ্যান্ডেল করা, সেটার ডিফিকাল্টিসটা যদি বলো। লাস্ট কোশ্চেন, আমি শাস্ত্রী নিয়ে বেশি প্রশ্ন করবো না। না, মিঠুনদা প্রথম কথা বলি হচ্ছে মিঠুনদা ইজ এ ভেরি সুইট পার্সন, মানে ও মানে এমন কোনো মানে মিঠুনদা, আমি বলছি যে আমি আগেও অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মিঠুনদা কাজ করেছে, এরকম দুখানা ছবি আছে। মানে আমি বলছি আমি হায়দ্রাবাদে শুটিং করেছি মিঠুনদাকে নিয়ে, মিঠুনদার ওইরকম 6টায় কল টাইম হলে 7:50 দুটো ফরচুনার ঢুকছে, মানে মিঠুন চক্রবর্তী ইজ অন সেট। মানে আজ পর্যন্ত আমার কেরিয়ারে আমি কোনো দিন দেখিনি, মানে আমি একটা নিজে ডিরেক্ট করেছি, দুটো ছবিতে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যে কোনো দিন 5 মিনিট লেট হয়েছে, মানে 8:05 হয়েছে, আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। অ্যান্ড মিঠুনদাকে প্রথম একটু ভয় লাগে, মানে আমি যদি অন রেকর্ড বলি, মানে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি সবার সাথে কাজ করেছি, সবার সাথে, মানে এমন কোনো নাম নেই যার সাথে আমি কাজ করিনি, মানে যেহেতু আমি রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলাম। মানে প্রথমবার যখন আমি মিঠুনদার মেকআপ ভ্যানে গিয়ে স্ক্রিপ্টটা পড়তে শুরু করেছিলাম, তখন আমার পাটা একটু কেঁপেছিল, বিকজ ইট ইজ মিঠুন চক্রবর্তী সিটিং ইন ফ্রন্ট অফ মি। তো বাট এইটুকু বলতে পারি যে মিঠুনদাকে নিয়ে কাজ করতে গিয়ে মানে মিঠুনদা ইজ ভেরি সুইট, মানে আমি বলছি যে এমন কোনো শট নেই যেটা দেয়নি, মানে খুব ডিফিকাল্ট শট মিঠুনদা দিয়েছে। তো এমনকি আমার যখন ডাবিংয়ের জন্য এসেছিলো, আমি মিঠুনদাকে দাবারুর টিজার দেখিয়েছিলাম, এবং দাবারুর টিজার দেখে উনি নিজে মানে বাইট দিয়ে গেছেন। তো হি ইজ এ ভেরি সুইট পারসন, মানে যে কোনো ডিরেক্টর একবার কাজ করলে মানে বারবার ওনার সাথে কাজ করার মানে ইচ্ছে প্রকাশ করবে। হয়তো কিছু বলবে? হ্যাঁ, আমার যেটা মনে হয় মিঠুনদার তো প্রচুর এক্সপিরিয়েন্স। তো সবচেয়ে প্রথমে ওনার হচ্ছে কি, ওনাকে তুমি যদি একটা সিন শোনাও, ধরো ন্যারেট করছো, জিজ্ঞেস করবে লজিকটা কী, মানে কেন এটা রয়েছে। মানে স্ক্রিন প্লে নিয়ে প্রচুর নলেজ আছে, ঠিক আছে, মানে ওরকম দেখাবে না যে আমি প্রচুর নলেজেবল বা কিছু, বাট ফিল্ম স্কুলের স্টুডেন্ট না, জানে প্রতিটা জিনিস তোমাকে বলে দেয়, যেগুলো আমরা ব্রেকডাউন করি না অ্যাক্ট 1, Act 1, Act 2 সব জানে, কখন কী হওয়া উচিত, সব ইচ অ্যান্ড এভরি স্ট্রাকচার জানা আছে। তো জিজ্ঞেস করবে তোমাকে, এটা কেন লিখেছো, ওটা কেন লিখেছো, এটা কেন নেই, ওটা কেন নেই, এই ডায়লগটা কেন বলছি, আমাকে বোঝাও। যতক্ষণ ওটা বুঝবে না ততক্ষণ করবে না, ঠিক আছে। এইগুলোর ব্যাপারে কিন্তু খুব কনসিয়াস। তো এটা আর কি খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল যে এতটা সিরিয়াস সে নিজের ক্রাফটটা নিয়ে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কি, দেখো আমি তো জাস্ট আমার সেকেন্ড ছবি ছিল, প্রতিক্রিয়া তবু অনেক দিন ধরে কাজ করছে, কিন্তু মিঠুনদা কত ছবিতে কাজ করছে, কিন্তু আমাদেরকে রেসপেক্ট কিন্তু দিয়েছে, যে এরকম নয় যে আরে তুই নতুন, তুই কেন, তোর কথা শুনবো কেন। আমি বললাম যে দাদা এটা এইভাবে ভেবেছি, এইভাবে আমাদের কম্পোজিশন আছে, ঠিক আছে দেবো, যদি তুমি বুঝিয়ে দিতে পারো কনভিন্স হয়ে যাবে, আর কিন্তু রেসপেক্ট দেবে তোমাকে, তোমার বয়স কত কি রেসপেক্টিভ অফ দ্যাট হি উইল রেসপেক্ট ইউ। এটা কিন্তু একটা বড় অভিনেতার আর কি একটা আমি দেখলাম, যে ওরকম নয় যে লাইন মুখস্থ নেই, বা আমি নিজের মতো যা খুশি চেঞ্জ করছি, রাইটার লিখেছে শুনবো না, ওরকম কিন্তু নেই, কোনো ওরকম নেই, মানে খুব প্রপার একজন অ্যাক্টার আর কি। কাজ করে দারুণ এক্সপিরিয়েন্স ছিল, এবং মজাও করে প্রচুর, এবং এত স্টোরিজ, এত এক্সপিরিয়েন্স, মানে ওটাই শুনতে তোমার দিন কেটে যাবে, এত ভালো লাগে, আর মজা প্রচুর করে আর কি। থ্যাংক ইউ প্রতিক্রিয়া, অর্পণদা থ্যাংক ইউ, অরিত্রদা থ্যাংক ইউ। তোমরা দাবার ছবিটা সকলে 10ই মে দেখো। আর একবার কিছু যদি বলিতে চাও দর্শকদেরকে বলে দাও। আপনাদের শুধু এইটুকু বলি যে 10ই মে আসছে দাবারু আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, একবার গিয়ে ছবিটা অন্তত দেখবেন, এবং ভালো লাগলে আপনাদের বাদবাকি বন্ধু বান্ধব কাছের মানুষদের বলবেন ছবিটা এসে দেখতে, এবং আমার নিঃসন্দেহে বলবো আপনাদের ভালো লাগবে, এবং হল ভরিয়ে সিনেমা দেখুন। থ্যাংক ইউ।